নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে একইভাবে অচল অবস্থা, অরাজকতা চলছে। যে সমস্ত ইসকন সন্ন্যাসী আসার চেষ্টা করছিলেন তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। আর অন্যদিকে আজকে পেট্রাপোল সীমান্ত, সেখানে কিন্তু সীমান্ত অবরোধের ডাক দিয়েছে বিজেপি। এই নিয়ে আলোচনা করব। যারা রয়েছেন আমাদের সঙ্গে, প্রথমেই পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে সমীর মিত্র, বিএসএফ এর প্রাক্তন ডিজি সরাসরি রয়েছেন। সমীর, আপনাকে স্বাগত জানাই। অধ্যাপক সমীর চট্টোপাধ্যায় রয়েছেন অধ্যাপক দেবাশিস চৌধুরী, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি। 7 দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ একেবারে অগ্নিগর্ভ হয়ে রয়েছে। হিন্দুদের জন্য একেবারে হামলা দেশের পরিণত হয়েছে। শান্তির নোবেল প্রাপকের দেশে এখন অশান্তিতে রাতে দু চোখের পাতা এক করতে পারছেন না সংখ্যালঘুরা। এরই মধ্যে ধরপাকড় চলেই চলেছে। নতুন করে গ্রেফতার করা হয়েছে আরো 4 জনকে। আর এর ফলে চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট 5 জনকে গ্রেফতার করলো ইউনূস সরকারের পুলিশ। ধৃতদের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের সচিবও রয়েছেন। শুধুমাত্র একের পর এক ইসকনের সন্ন্যাসীদের গ্রেফতার করাই নয়, ভারতে আসার পথে সীমান্তে আটকে দেওয়া হচ্ছে ইসকনের ভক্তদেরও। বেনাপোল সীমান্তে দুদিনে 83 জন ইসকন ভক্তকে আটকে দেওয়া হয়েছে। এ ব্রহ্মচারী আছে, এ ব্রহ্মচারী কি টেররিস্ট মনে হয়? দেখুন, গৌতম কত সিম্পল ব্রহ্মচারী। ও খালি ওর দোষ তো খাবার নিতে গেছে, খাবার দিয়ে আসছে, ওকে তুলে নিয়েছে। তো বলুন, আমাদের যে ব্রহ্মচারীরা এত সেবা করে, এটাই আমাদের দুঃখ লাগে। 3 জন ব্রহ্মচারীকে গ্রেফতারও করা হয়েছে, 17 জনের অ্যাকাউন্টও ফ্রিজ হয়েছে। দেশ জুড়ে নৈরাজ্য চলছে, নিপীড়ন, নির্যাতন, অসহায় বাংলাদেশের হিন্দু নাগরিকরা। আমরা কখনো মসজিদে হামলা করিনি, পূর্বও করবো না, কখনোই হবে না। কিন্তু আমাদের এখানে হামলা হয়েছে, বারবার হামলা হচ্ছে, পূর্ব হয়ে আসছে, এখনো হচ্ছে। আমি আলোচনায় আসবো। আমি বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রকে দিয়ে আলোচনা শুরু করবো। সমীরদা, একেবারে আজকে সীমান্ত অবরোধের যে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, প্রথম কথা, শুধুমাত্র ভারতবর্ষের ওপরেই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্যপণ্যের ওপরে নির্ভরশীল বাংলাদেশ, এমনটা নয়। সীমান্ত অবরোধ করে সমস্যা কোথাও আরো বাড়বে না তো? সবাইকে শুভ সকাল। যারা সীমান্ত অবরোধ করার চেষ্টা করছেন কিংবা করেছেন, আমি তাদের কাছে আগ্রহ করব, তাদের কাছে আমি প্রার্থনা করব যে এমন কিছু করবেন না যে তিক্ত অভিজ্ঞতা আমাদের হচ্ছে সেটা আরো তীব্র হয়। কারণটা হচ্ছে, এগুলো যেটা করা হচ্ছে হয়তো সেটা তারা নিজেদের বুদ্ধি, তাদের যে ভবিষ্যৎ সেইটা দেখে তারা কাজগুলো করছেন। কিন্তু আমি তাদের বলবো যে সীমান্তকে যেন ওখানে কোনো রকম ভাবে এমন সিচুয়েশনের সৃষ্টি না করেন যাতে দুদেশের যে সম্পর্ক সেটা আরো খারাপ হয়। দ্বিতীয়ত, একটা জিনিস মনে রাখতে হবে যে বেনাপোল সীমান্ত কিংবা এগুলো খুব সেন্সিটিভ জায়গা। কারণটা হচ্ছে, বাংলাদেশ আমাদের ট্রেড পার্টনার এবং সেখানে কিন্তু বহু টাকার ওয়ান অফ দি লার্জেস্ট পার্টনার যেখানে আমাদের এইখানে ইয়ে হচ্ছে। এবং যেটা বেনাপোল পেট্রাপোল যেটা, সেটা হচ্ছে দ্য বিগেস্ট এবং মোস্ট অ্যাক্টিভ ল্যান্ড পোর্ট ইন দ্য এন্টায়ার নেশন, ইন দ্য এন্টায়ার কান্ট্রি। তো সেই জায়গাটায় আমাদের প্রত্যেকটা কাজ যেগুলো হবে সেগুলো যেন খুব ভেবে চিন্তে করা হয়। বর্তমানে যেটা হচ্ছে, মোহাম্মদ ইউনূস যেটা করছেন, তিনি নিজেই খুব বেশি শিওর নন যে তিনি কি করছেন কিংবা করা হবে। কারণ গতকাল কিংবা পরশু যেটা ওনাদের যিনি বিদেশ সচিবের অ্যাডভাইসার রয়েছেন তহিদ হোসেন, যিনি এককালে এখানে ডেপুটি কমিশনার, হাই কমিশনার ছিলেন বাংলাদেশ মিশনে, তাকে তিনি বলেছেন যে আমাদের যে বর্তমান সম্পর্ক আফটার শেখ হাসিনাজ আউটটার, যে আমরা কিন্তু এখন সেই জায়গাটায় যেটা সেখানে সঙ্গে ছিলাম, আমাদের যে ভারত বাংলাদেশ সম্পর্ক সেটা কিন্তু এখন অনেকটা ডিস্টার্ব হয়েছে। আমার কবে ফিরে রেস্টোর হবে আমি জানি না। সুতরাং একজন খুব অত্যন্ত যিনি ডিপ্লোম্যাট ছিলেন, সেই ভদ্রলোক নিজে এই জিনিসগুলো স্বীকার করছেন। মনে রাখতে হবে যে আমাদের সাফারার কারা, হিন্দু যারা ওখানে বাঙালি রয়েছেন, যারা মাত্র 8% নেমে এসছেন 28 থেকে, তাদের উপরে আমাদের ভারতবর্ষের আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বটা পালন করার জন্য আমি একান্তভাবে
এই আমাদের যারা কেন্দ্রীয় সরকার এবং আপনি যেমন উদাহরণ দিচ্ছেন, আমি ঠিক এই জায়গায় মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে আসবো। গতকাল কিন্তু বাংলাদেশের যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন তিনি যে মন্তব্যটা করেছেন যে বাংলাদেশকে কিন্তু জঙ্গি রাষ্ট্র হিসাবে নাকি দেখানো হচ্ছে এবং বাংলাদেশকে যেভাবে প্রজেক্ট করা হচ্ছে আসলে ঘটনাটা কিন্তু তা নয়, কিন্তু বাস্তব তো অন্য কথা বলছে। দেখুন, বাংলাদেশের যেসব স্টেটমেন্ট বাংলাদেশ থেকে আসছে, এই ইন্টারিম সরকারের যারা উপদেষ্টা তাদের কাছ থেকে যে স্টেটমেন্টগুলো আসছে, প্রথমে ওরা যে স্টেটমেন্টটা দিয়েছে যে একটা ওয়ার্ড ইউজ করেছিল আনফাউন্ডেড, অর্থাৎ ইন্ডিয়া যে অ্যালিগেশনগুলো দিয়েছে সেগুলো সমস্ত অসত্য, মিথ্যা। এবং তারপরেও দেখা যাচ্ছে যে আবার ওনাদের যিনি আইন উপদেষ্টা তিনি আবার বলছেন যে তোমরা নিজের দেশ সামালো, তোমরা অন্য জায়গায় নাক গলাবে না। এই যে ডায়ালগগুলো দেখবেন। এবং থার্ড যেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট আটার ফেলিওর, যে এই যে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার যে দায়িত্ব, গুরুদায়িত্ব ওদের আছে, সেখানে আটার ফেলিওর। সেখানে শুধু তারা রক্ষা করছে তা না, তারা কিন্তু যেসব ভিসিপিডাস ফোর্স, যেসব ফান্ডামেন্টালিস্ট ফোর্স যারা এই মদত দিচ্ছে হিন্দুদের উপর, তাদেরকে সহায়তা করছে। এবং আপনি যদি দেখেন এটা কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, এখন শুধু চট্টগ্রাম বা অ্যাডজাসেন্ট এরিয়ায় নেই, এটা বাংলাদেশের বিপুল জায়গায় ছড়িয়ে। ইভেন ইফ ট্যুরিস্ট, হিন্দু ট্যুরিস্ট, ইন্ডিয়ান ট্যুরিস্ট যখন গেছে, কালকে সায়ন ঘোষকে যে স্টেটমেন্ট দেখেন সেখানে দেখবেন কি অবস্থা। ওখানে আপনি মুন্নি সাহা দেখুন, একটা মহিলা হিন্দু সাংবাদিক বলে তাকে কি নির্যাতন করা হচ্ছে, এগুলো তো আমরা জানতে পারছি। এবং ভেতরে যেগুলো হচ্ছে বাংলাদেশের এই যে ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, এটা কিন্তু জামাতের হাতে নেই এখন আর, এর চলে গেছে একদম র্যাডিক্যালিজমের ওপরে, র্যাডিক্যাল ইসলাম যাকে বলে তা বলি। এবং ইউনিস কি র্যাডিক্যাল ইসলাম, এটা একটা বিরাট কোশ্চেন এসে যাচ্ছে যে তাহলে কি মোহাম্মদ ইউনুস কি র্যাডিক্যাল ইসলামের সাপোর্টার? উনি বাংলাদেশের কোথাও কি গোটা প্রক্রিয়াটাকে সেই দিকেই ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে এবং তাতেই কি বাংলাদেশ সরকার কোথাও মদত করছে? প্রশ্ন কিন্তু এটাই উঠছে। সায়নের উল্লেখ যখন করলেন মিস্টার চট্টোপাধ্যায়, আমি একবার দেখাই আপনাদের। ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানেই আক্রান্ত হয়েছিলেন বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। অভিযোগ, হিন্দু বলে পরিচয় দিয়েছিলেন এবং সেই কারণে তাকে ব্যাপক মারধর করা হয়, তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ভুলবশত বলে ফেলেছি আমি ভারতীয়, তারপর বলে ফেলেছি আমি হিন্দু। সেই কারণে আমাকে চরমভাবে মারধর করে, আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিল তারা। আমি ওখানে মোটামুটি আমি ইনসিডেন্ট হওয়ার পর 3 দিন ছিলাম, প্রায় 3 দিন। আমাকে 3 দিন সম্পূর্ণ আতঙ্কে থাকতে হয়েছে। ওই যারা এই আমার সঙ্গে এই কাজটি করেছিল তারাও বুক ফুলিয়ে পুরো এলাকায় ঘুরছিল, আর ওই বাড়ির পাশ থেকে টোন টিটকারি টাইপের করতে করতে যাচ্ছিল। শুধু সায়ন নন, আরো একটা উদাহরণ আপনাদের দেখাই। বাংলাদেশের গোপালগঞ্জে গুরুধামে গিয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের গোলক বিশ্বাস, প্রাণ হাতে করে ফিরতে হয়েছে তাঁকেও। দেখুন, ওখানে পরিস্থিতি ভালো না, খুবই খারাপ। গোপালগঞ্জ গেছিলাম, সেখানে ওই একই অবস্থা। মুসলমানরা হিন্দুদের দেখলে, বাংলা ইন্ডিয়ান লোক দেখলে উল্টোপাল্টা গালিগালাজ করে, আর কি ওই ধরুন অকথ্য ভাষা গালিগালাজ করে ওরা। যেখানে সংখ্যালঘু কম আছে সেখানে তো লুটপাট তো হতেই তালে আছে, ওখানে বন্ধ করার কোনো পরিস্থিতি নেই। আমি তো ওষুধ কিনতে গেছি, তাই বলে তো পশ্চিমবাংলায় সরকার পেঁয়াজ রসুন বন্ধ করে দিয়েছে, ওষুধ দেওয়া বন্ধ করে দিতে হবে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় আসবো। হিন্দু পরিচয় দিলেই সেখানে মারধর করা হচ্ছে, হামলা চলছে এবং পুলিশ কার্যত মুখে কুলু পেটেছে। পুলিশের সম্পর্কে সায়নের অভিযোগও আমি দেখাবো, কিন্তু বক্তব্যটা হচ্ছে যে বাংলাদেশ সরকার একেবারে চুপ। বাংলাদেশ সরকার স্বীকারই করতে চাইছে না যে এ ধরনের একটা ভয়ানক অরাজক পরিস্থিতি চলছে। তাহলে ভারত যখন মুখ খুলছে, ভারতের বিবৃতি নিয়ে বাংলাদেশের ক্ষোভ রয়েছে। অন্য দেশ, আমরা অলরেডি ইউএসকে দেখেছি, তাদের পক্ষ থেকে কিন্তু কড়া মন্তব্য সেখানকার পার্লামেন্টেও আলোচিত হয়েছে, কিন্তু বক্তব্য হচ্ছে ইউএন চুপ কেন? দেখুন, খুব সেনসিটিভ একটা ইস্যু, এই অর্থে সেনসিটিভ। এটা তো সত্যি কথা যে ঘটনা যে জায়গায় গেছে, হোল সিভিল সোসাইটি সেখানে র্যাডিক্যাল ইসলামের কথা, যেটার কথা গদাধরবাবু বললেন, তারা দখল করে নিয়েছে। এবং কিছুদিন আগে আইসিসের ফ্ল্যাগ নিয়ে মিছিল হয়েছে। সুতরাং আইসিস যে কারা সেটা আমরা খুব ভালো করে জানি, তারা কিভাবে খ্রিস্টানদের মেরেছে, কিভাবে হিন্দুদের মেরেছে, এ সমস্ত আমরা সব জানি। সুতরাং তাদের, এবং কিভাবে মুসলমানদের মেরেছে সেটাও আমরা জানি। সুতরাং ওই সিচুয়েশনটা নিয়ে আর আমার বলার কিছু নেই। কিন্তু এখন এই যে স্টেপসটা নেওয়া, এইটাই করা দরকার, যাতে ইউএন যাতে স্টেপস নেয়। কারণ দেখুন,
এখানে আমি ভারত সরকারের উপর একটাতেই খুব অখুশি, এই রকম একটা ঘটনা চলছে, তার মধ্যে 5ই আগস্টের পর যখন এই রকম সিচুয়েশন চলছে, নেপালের সঙ্গে যে ইলেকট্রিকের যে পাওয়ার প্রদানের যে ট্রাইপার্টাইট চুক্তি, সেটা কি কারণে তারা এই মুহূর্তে ফ্যাসিলিটেট করলেন? কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। এখন নেপালও তার সঙ্গে যুক্ত হয়ে গেল। মানে নেপাল এই 15ই নভেম্বর এমইএ তার চুক্তি করে বললেন আদানি সরে আসবে, সেখানে নেপাল তার ইন্ডিয়া গ্রিড দিয়ে সেখান দিয়ে যাবে। এটা তো দরকার ছিল না। শুধু শুধু যেচে যদি কোনো সরকার মাস নিতে চায়, তাহলে আমাদের তো কিছু করার নেই। এই ঘটনাটা ঘটছে এইরকম যে সরকার এই মুহূর্তে নেপালের সঙ্গে সেনসিটিভ, কিন্তু সরকার তো এটাই বোঝাতে চাইছে যে এখানে কোনো সমস্যা নেই, এখানে যা চলছে সব ঠিক চলছে, এখানে আদৌ কোনো অরাজকতা নেই। যেটা প্রচার করা হচ্ছে সেটা একেবারে ভারতবর্ষের সংবাদ মাধ্যম, তারা এটা নাকি মানে ভুয়ো প্রচার করছে। যখন অসহায় অবস্থায় পড়ে গেছে সরকার এখন অসহায়। ইউনূস সরকার পাপেট সরকার, তার হাতে কোনো ক্ষমতা নেই, তার হাতে সমস্ত ক্ষমতাটা চলে গেছে র্যাডিক্যাল ইসলামিস্টদের হাতে। এই মুহূর্তে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এবং আমি জানি ওখানে যারা লিবারাল মুসলিম, তাদেরকেও কিরকম নির্যাতনের শিকার হতে হচ্ছে। একেবারে আমি এবার পুলিশের ভূমিকাটা আপনাদের দেখাই। সায়ন ঘোষ, যাকে একেবারে হিন্দু পরিচয় দেওয়া এবং ভারতবর্ষের পরিচয় দেওয়া রীতিমতো নিগ্রহের শিকার হতে হয়েছিল, তখন পুলিশের ভূমিকা কি ছিল দেখুন। পুলিশের তরফ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি। উল্টে তারা আমাকে বলছিল চলে যেতে, বা আমাকে উল্টো জেরা করছিল যে তুমি এখানে কেন এসছো, কিরকম বন্ধু তোমার, কিরকম সম্পর্ক, কোথা থেকে পরিচয়। আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে হুমকি দেওয়া শুরু করলো যে এ তো কেস করে চলে যাবে, এই ছেলে, আপনার ছেলে থাকবে এখানে, আপনার পরিবার থাকবে, আপনাদের সুরক্ষা কে দেবে, আপনাদের তো মেরে ফেলা হবে, তার উপর আপনি ইন্ডিয়ান হিন্দুকে আপনি এখানে আশ্রয় দিয়েছেন। আমি দেবাশিস বাবুর কাছে এই জায়গায় যাবো। দেবাশিস বাবু, র্যাডিক্যাল ইসলাম এই মুহূর্তে যাদের হাতে গোটা নিয়ন্ত্রণটা চলে গিয়েছে বলে মনে করছেন সকলে, কোথাও নিজেদের আগুনে বাংলাদেশ নিজেরাই পুরো ছারখার হবে না তো? ভয়ের জায়গা তো এটাই। দেখুন, বাংলাদেশ প্রকৃত অর্থে এরকমই দেশ ছিল সবসময়। আমাদেরই একটা উইকনেস ছিল, 71 আমরা বাংলাদেশ করেছি বলে সবসময় আমরা আমাদের বার্তা শুরু করতাম আমাদের একটা মিত্র রাষ্ট্র, বাংলাদেশ ইজ এ ফ্রেন্ডলি কান্ট্রি, তারপরে আমরা অ্যানালিসিস করতাম। তো আমাদের একটা উইকনেস, তো এটা যেটা বাংলাদেশকে দোষী করে লাভ নেই। বাংলাদেশ সবসময় রাজাকার, ইস্ট পাকিস্তান সবসময় মৌলবাদের দেশ সবসময়ই ছিল। রেজিম চেঞ্জ হতো শুধু একটা ফ্যামিলি থেকে একটা ফ্যামিলি, ওদের নিজের আভ্যন্তরীণ ওদের রেজিম চেঞ্জ ব্যাপার ছিল। আজকে মোহাম্মদ ইউনূস যে ওনার যে বৈধতা কতটা লেজিটিমেট এই সরকার, তার উপরে কোয়েশ্চেন আছে। তারপরে তো স্যাররা তো বলছেনই সবাই যে অ্যাকচুয়ালি ওনার কথা কোনো আর্মি কি শুনছে, ওনার কথা কোনো পুলিশ কি শুনবে? আর ইতিমধ্যেই আমরা দেখেছি শেখ হাসিনার সময় কমসে কম ছিল যে সরকার নিউট্রাল থাকতো, আর জামাত আর হিন্দুদের মধ্যে সংঘাত হতো ইত্যাদি, একটা মানে সিভিল সোসাইটি মানে সমাজের মধ্যে হতো। কিন্তু আজকে এটা রাষ্ট্রীয় সন্ত্রাসে পরিণত হয়েছে। পুলিশ দাঁড়িয়ে থেকে রাইটগুলো করাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থেকে হিন্দু নির্যাতন করাচ্ছে, আর্মি নিজে র্যাডিক্যালাইজড ইসলামাইজড হয়ে গেছে, আর্মি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইসলামাইজড হয়ে গেছে। তো সেই জন্য আজকে একটা প্রকার অন্য একটা সিচুয়েশন দাঁড়িয়েছে। আজকে ইউনিসের সঙ্গে কথা বলা কতটা ফলপ্রসূ হবে, কতটা রেজাল্ট পাবো আমার জানা নাই। কেননা ইউনিস উনি একটি শিখণ্ডীর মতন, ওনার নিজস্ব যে কোর্টের অর্ডারগুলো হচ্ছে সেই কোর্টের অর্ডারগুলোকে উনি ইমপ্লিমেন্ট করাতে পারবেন? ওনার কি সেই ক্ষমতাও কি আছে? একদমই নেই, কোনো ক্ষমতায় নেই। ওনার সঙ্গে কথা বলা বেকার। ওনার বৈধতার উপরেই কোশ্চেন মার্ক রয়েছে। ওনার দেশের লোকেরই কতটা ওনাকে ইন্টারিম গভর্নমেন্টের হেড বানছেন, ওখানকার জামাতরা কত মানছেন, তার উপরে কোশ্চেন রয়েছে। আমাদের যে শীতকালীন অধিবেশন চলছে সংসদে, সেখানে তো আলোচনাটা হওয়া প্রয়োজন। একদমই। তবে সেই জন্য একটা আমার ব্যক্তিগত মত, বারবার বলছি একটা জিনিস, টেকনিক্যালি আজকে যদি আমরা অফিসিয়ালি দেখি, লিগালি যদি দেখি, আন্তর্জাতিক আইন অনুসারে যদি দেখি, যেরকম ভাবে হয়ে থাকে আমি সেটাই বলছি, লাস্ট ইলেকশন যেরকমই হয়ে থাকে বাংলাদেশে, কিন্তু আজকের দিনেও শেখ হাসিনা সরকারই লাস্ট ইলেক্টেড লেজিটিমেট গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টকে কিন্তু খারিজ করেনি বাংলাদেশ। সেখানে এখনো রেজিগনেশন দেয়নি। কিন্তু সুমিতদা, এই প্রসঙ্গটাই তো তাহলে এই মুহূর্তে আমাদের সংসদে তো আলোচনা হওয়ার কথা। দূর শেষ করি। সেই জন্য ভারত সরকারের দরকার মোহাম্মদ ইউনূসের কাছে না গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলা। সে কথা ভারতেই আছে, এবং শেখ হাসিনাকে ইউএনওতে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, শেখ হাসিনাকে ইউএনওতে নিয়ে গিয়ে ইউএনওতে শেখ হাসিনা বলুক যে আমার দেশে পিস কিপিং ফোর্স চাই। যদি শেখ হাসিনা পিস কিপিং ফোর্স চায়, ভারত যেন সে পিস কিপিং ফোর্স দেয়।
এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু এটা পররাষ্ট্র নীতির ব্যাপার, বিদেশ মন্ত্রকের ব্যাপার, ভারত সরকারের সঙ্গে যুক্ত, স্বাভাবিকভাবে অ্যাকশন কিন্তু নিতেই হবে, নাহলে এই ঘটনা পরপর যেভাবে এগোচ্ছে, এই ছেলেটির বক্তব্যও যা শুনলাম, ওখানে তো অ্যাডমিনিস্ট্রেশন মানে নষ্ট হয়ে গেছে। কারণ মাথায় রাখতে হবে যে মৌলবাদ কোনো দেশ বা সীমান্তে কিন্তু সীমাবদ্ধ থাকে না, এটা সংক্রমণ ব্যাধির মতন চারিদিকে ছড়িয়ে পড়ছে, সেই ছড়ার কারণেই কিন্তু এই ঘটনাগুলো। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে ধর্মের উপর অত্যাচার কোনোভাবেই মানা যাবে না, এবং যদি ভারত সরকার মনে করে নিশ্চয়ই আমরা সব সময় ভারত একেবারে। আমি এই জায়গায় একবার রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, আজকেও যে প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম যে সংসদে কেন বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে না, দেশের মানুষকেও তো অবগত করা প্রয়োজন এই মুহূর্তে ভারত সরকারের অবস্থান। শোনা যাচ্ছে আজকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভাষণ দেবেন, কিন্তু সেটা ভারত চীন সম্পর্ক বিষয়ে আলোচনা হবে, বাংলাদেশ নেই। দেখুন, আমার দেশে যেন এই যে অশান্তি হিংসা ওখানে ছড়িয়েছে তার প্রভাব যেন এই দেশে না ছড়ায়, ভারত সরকারকে তার জন্য প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে, একটা করতে গিয়ে যেন আর একটা জায়গায় আগুন না জ্বলে যায়। এবং এইটা আমার ধারণা আমার অনেক বেশি মনে হয় যে বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ অল পার্টি মিটিং করা এই বিষয়ে সবচেয়ে বেশি জরুরি। পার্লামেন্টের মধ্যে ওপেনলি আলোচনা করবেন, তার ফল এ একটা ডিবেটে বাজে কথা বলবে, ও একটা কথা বলবে, তার থেকে অল পার্টি মিটিংয়ে এটা নিয়ে যদি আলোচনা হয় এবং তারপরে সবাই মিলে কি স্টেটমেন্ট হবে, এলওপির কি স্টেটমেন্ট হবে, প্রাইম মিনিস্টারের কি স্টেটমেন্ট হবে, সেটা সিদ্ধান্ত নিয়ে পার্লামেন্টে যদি সেই স্টেটমেন্টগুলো পড়েন। একদম। আমি একবার এই জায়গায় বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর বাবুর কাছে যাব। সমীর বাবু, সেক্ষেত্রে এই যে সীমান্ত, এই মুহূর্তে সীমান্তে বিভিন্ন জায়গায় অবরোধের কর্মসূচি নেওয়া হচ্ছে। গতকাল দেখা গেল ইসকনের যে সন্ন্যাসীরা আসার চেষ্টা করলেন ৮০ জনের বেশি, তাদেরকে আটকে দেওয়া হলো কোথাও। এই মুহূর্তে কি সীমান্তে নিরাপত্তা সেটার জন্য একটা বাড়তি কড়াকড়ি, একটা বাড়তি স্ক্যানিং এর প্রয়োজন রয়েছে? কারা চলে আসছেন, কারা আসতে চাইছেন, সেটা নজরদারি রাখাটা প্রয়োজন? একান্তভাবেই, কারণ এটি অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন যেটা তুমি তুললে কুসুমিতা। প্রথম কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে সীমান্তকে উত্তেজিত করার আমার মনে হয় সেটা কাউন্টার প্রোডাক্টিভ হবে। কারণ এখন যারা রয়েছে বাংলাদেশে, এই যেটা র্যাডিক্যালস এবং যারা ওদের বিজেপি যারা কাউন্টার পার্ট অফ দ্য বিএসএফ, তারা কিন্তু এই র্যাডিক্যালসদের সঙ্গে তাদের অনেক বেশি যোগাযোগ রয়েছে, তারা কিন্তু ইম্পার্শিয়াল নয়। তো আমি অনুরোধ করব যারা এই সীমান্তে যে আন্দোলন করছেন সেটা যদি বন্ধ রাখেন, যাতে করে সীমান্ত উত্তেজিত না হয়। দ্বিতীয়ত, যারা ওখান থেকে আসতে চাইছেন তাদের যেহেতু নির্দেশ দেওয়া আছে যে সীমান্ত অতিক্রম করে যাতে কেউ না আসতে পারে ভারতবর্ষে, সেই ইয়েটা করা হচ্ছে। এবং সেই জায়গাটায় হয়তো কিছুটা অমানবিক ব্যবহারও হতে পারে, যে না আপ লোক কো হাম জানে নেহি দেঙ্গে। সুতরাং তারা হয়ে গেছে এখন সেই দুদিকে কাটার মতো, ওদিকে গেলে ওরা মারছে, এদিকে গেলে বিএসএফ কিংবা ভারত সরকার তাকে ঢুকতে দিচ্ছে না। এই পরিস্থিতিতে আমি বলবো যে কালকে একটা যে স্টেটমেন্ট আমি দেখলাম, যেটা আমাদের আরএসএস এর যিনি সেক্রেটারি তিনি দিয়েছেন, এটা মোটামুটি একটা ভেরি ফার্ম বাট ডিপ্লোম্যাটিক যেটা দিয়েছেন। কিন্তু এই যে বলা হচ্ছে যে জয়শঙ্কর একটা স্টেটমেন্ট দেবেন, কি এতদিন ধরে তো দিয়ে আসছেন স্টেটমেন্ট, কিন্তু সেখানটায় আমি বলবো কেন্দ্র রাজ্য মিলে এমন একটা একেবারে কেন্দ্র রাজ্য সমন্বয়ের কথা বলছেন সমীর বাবু। আমি এই জায়গাটা বিরতি নেব এবং বিরতির পর আপনাদের দেখাবো আজকে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে যা কিন্তু মূলত এই সীমান্ত নিয়েই, সীমান্তেই হবে এমনটা জানা যাচ্ছে।